এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমরা পেশ করব ক্রিকেট জগতের এমন এক তারকাকে যিনি সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন। এমন এক পার্সোনালিটিকে আমরা পেশ করব যিনি ক্রিকেটের ময়দানে নিজের কারিশমা দেখিয়েছেন, কিন্তু জীবনে সবসময় কোনো না কোনো ঝামেলা, কোনো কন্ট্রোভার্সি ওনার সঙ্গে জড়িয়ে থেকেছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানান মোহাম্মদ আজহারউদ্দিনকে। আসুন, আমরা মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ সচ্চিদানন্দ মূর্তি থেকে অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো মোকদ্দমা শুরু হচ্ছে। আপকি আদালতে প্রথম অভিযোগ মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে। আপকি আদালতে মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি কোনো অভিজ্ঞতা ছাড়াই রাজনীতিতে নেমে পড়েছেন। আজহার সাহেব, এখনো অবধি আমরা দেখে এসেছি আপনার কলার ওঠানো থাকতো, রোল্ড আপ কলারওয়ালা শার্ট পরতেন। এখন তো আপনি কুর্তা পায়জামা পরে পুরো নেতার মতো এসেছেন। আরে আপনি তো আমায় আজকেই বললেন যে আজ আপকি আদালতের শো হবে, তাই সোজা পার্লামেন্ট থেকে চলে এলাম। আর আমি টি শার্ট পরার সুযোগই পেলাম না, আপনি আমায় সুযোগই দিলেন না। কি করব? আচ্ছা, আমি ভেবেছিলাম আপনার যে স্টাইল, ধরন একদম বদলে গেছে। না মানে আমি বদলে যাইনি, একই আছি। তবে এখন দেখুন, পার্লামেন্টে তো আপনি কলার তুলে যেতে পারবেন না, কারণ হাউসের তো একটা ডেকোরাম থাকে, সেটা আপনাকে মেনটেন করতেই হয়। ওটা কিন্তু দরকার। যখন পাবলিক প্লেসে বেরোবেন তখন সেই কলার উঠিয়ে স্টাইলই বেরোবেন। হ্যাঁ, চেষ্টা করব। দেখুন, পাবলিক তো এটাও আজকাল পাবলিক আজকাল এটাও এই ড্রেসও আজকাল খুব পছন্দ করছে। কারণ আমি যখন ক্যাম্পেনিং করছিলাম মোরাদাবাদে, তো লোকজন আমি যখন কুর্তা পাজামা পরি, লোকজন বলতো, ছেলেরা বলতো যে আজহার ভাই, আপনার এসব পড়ার দরকার নেই, আপনি টি শার্ট আর জিন্সই পরুন। কিন্তু এখানে যখন পার্লামেন্টে এলাম, লোকজন বলছে যে আপনাকে কুর্তা পাজামাতে দারুণ মানাচ্ছে। তো নাকি যেমন আপনাকে এতটাই ভালো দেখতে যেটা পরেন সেটাই মানিয়ে যায়? বলতে পারেন। এটা তো ওনাদেরই জিজ্ঞাসা করুন। দেখুন, ক্রিকেটে তো আমরা আপনার রেকর্ড দেখেছি, অসাধারণ রেকর্ড রয়েছে। আপনার ক্যাপ্টেনশিপে টিম ম্যাচ জিতেছে, সবকিছু করেছেন, কিন্তু রাজনীতিতে আপনার কোনো রেকর্ড ছিল না। 15 দিন আগে আপনি পার্টি জয়েন করলেন আর টিকিট নিয়ে সোজা ময়দানে নেমে পড়লেন। হ্যাঁ, দেখুন, যে রেকর্ড সেটা তো এখনই হবে না। আমি তো সবেমাত্র পলিটিক্সে এসেছি। আগে তো যেমনটা ক্রিকেটেও যতক্ষণ টেস্ট ম্যাচ খেলিনি তখন রেকর্ড তৈরি হয়নি। তো এখন যখন আমি পলিটিক্সে এসেছি, আমি তো এখানে একেবারে নতুন। এখন আমি প্রতিদিন যাচ্ছি। দেখুন, আজ পার্লামেন্টের 4র্থ দিন হলো। তো ইনশাল্লাহ শিখে নেব, ওখানেও রেকর্ড করার চেষ্টা করব। আর এখানে এসে আপনাকে প্রশ্ন করব। কিন্তু ক্রিকেটে তো আপনার হাতে হয় বল থাকতো বা ব্যাট থাকতো, আপনি জানতে পারতেন যে কোথায় কোথায় ফিল্ডার দাঁড়িয়ে আছে। হ্যাঁ। কিন্তু এখানে তো জানতে পারবেন না, লক্ষ লক্ষ মানুষের ব্যাপার এখানে। না, আমি খুবই ভাগ্যবান যে যখন আমি ক্রিকেট খেলতাম, সেখানে আমায় 5 জন লোক সিলেক্ট করতেন। এখানে তো আমাকে লক্ষ লক্ষ লোক ইলেক্ট করছেন। তো আমি মনে করি যে যখন ওনারা আমায় ইলেক্ট করেছেন, আমাকে হেল্পও করবেন, আর আমিও ওনাদের অবশ্যই হেল্প করব, ওনাদের সাহায্য করব। মোরাদাবাদের সঙ্গে তো আপনার কোনো সম্পর্ক ছিল না, তাহলে কি আপনি হায়দ্রাবাদে থাকেন, সেখানে বাদ আছে, মোরাদাবাদেও বাদ আছে, সেই জন্য আপনাকে ওখানে ক্যান্ডিডেট বাছা না, হলো? এতে সম্পর্ক তো অবশ্যই রয়েছে। কারণ আপনি হয়তো জানেন না, 350 বছর আগে হায়দ্রাবাদে যে রুস্তম খান ছিলেন, উনি মোরাদাবাদ দখল করেছিলেন। তো আমার মনে হয় যে উনি যে কাজটা ফেলে রেখে গিয়েছিলেন, আমি মনে করি যে 350 বছর পর আমি সেই কাজটাই করতে এসেছি। এটা সত্যি একদম সঠিক হিস্ট্রি, কোনো ভুল কথা বলছি না আপনাকে, একদম সঠিক কথা। কিন্তু 3.5 বছরের পুরনো জিনিস আপনি মানুষকে মনে করলেন, তাহলে কি এবার কবর থেকে মৃতদেহ তুলবেন নাকি? কবরে কোনো মৃতদেহই নেই, কোথাও মৃতদেহ দেখাই যাচ্ছে না, নিজেকে নতুন জিনিস করতে হবে। কিন্তু এটা কি ঠিক? ইলেকশনে যখন আপনাকে টিকিট দেওয়া হয়, অনেক জায়গায় ট্রাই করা হয়েছিল। প্রথমে ঠিক হলো সেকেন্দ্রাবাদ থেকে লড়বেন, তারপর রাজস্থানের টোক থেকে, তারপর ইউপির মিরাট থেকে লড়বেন, আর তারপর মোরাদাবাদে সিট খালি পাওয়া গেল আর ওখানেই দাঁড়িয়ে পড়লেন। না, আমার তো ইন্টারেস্টই ছিল না, ইলেকশন লড়ার ইন্টারেস্টই ছিল না। যখন ম্যাডামের সঙ্গে আলাপ হয়েছিল, আমি বলেছিলাম শুধু ক্যাম্পেনিং করব। বাট ওখানে রীতাজির সঙ্গে আমার আলাপ হয়। রীতা ম্যাডাম, উনি আমায় দেখেন আর একদম সোজা বলে দেন, আপনাকে মোরাদাবাদ থেকে লড়তে হবে, ইউপি থেকে। আমি বললাম, ম্যাডাম, আমার ইলেকশন লড়ার ইচ্ছেই নেই, কারণ যেমনটা আপনি বললেন, বাট আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। তো আমি সেটাই বলেছিলাম যে আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কিছুই করতে পারবো না। বাট এমনই পরিস্থিতি হয়ে গেল যে আমাকে লড়তে হলো।
আর আমি মনে করি যে আমি খুবই ভাগ্যবান ওখানে গেলাম, আর মানুষ যখন আমি প্রথমবার গেলাম তো খুবই ভালোবাসা দিয়েছেন আর খুবই ভালোভাবে ওয়েলকাম করেছেন। এই সমস্ত যে কনস্টিটিউয়েন্সি যেখানে আপনাকে দাঁড় করানোর কথা হচ্ছিল, এগুলো সেই কনস্টিটিউয়েন্সি যেখানে অনেক বেশি সংখ্যায় মুসলিম রয়েছেন। তাহলে হ্যাঁ। আপনি হয়তো এই জন্য মোরাদাবাদে বেশি ভোট পেয়েছেন, কারণ সমস্ত মুসলমানরা যথেষ্ট ভোট দিয়েছেন আপনাকে। না, এমন কোনো ব্যাপার নয়, কারণ আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন আমি 60,000 আর 70,000-এর মাঝামাঝি হিন্দু ভোটও পেয়েছি। তো আমি মনে করি এই প্রথমবার ওখানে একটা সেকুলার টাইপের ইলেকশন হয়েছে। কারণ আগে যিনি লোকেরা জিততেন, ওখানকার লোকেরা এর এমনটাই আগে বলছে। যারা এমপি ছিলেন, একদম সেই লম্বা দাড়িওয়ালা যিনি মৌলানা ছিলেন, উনি ওখানকার এমপি ছিলেন। না, এখন একটু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন প্রজন্মের ছেলেরা রয়েছে, তো তারা এখন ইয়াং লোককেই চায়। আর আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন মোরাদাবাদের জনগণকে। না, প্রতিশ্রুতি তো কি বলুন তো, কি বলবো, ওখানে প্রচুর সমস্যা রয়েছে। আমি যখন মোরাদাবাদ গেলাম আমি ভেবেছিলাম যে এটা পিতল নগরী আর খুব দারুণ একটা সিটি, আর লোকজন বলেছিল সব থেকে বেশি ফরেন এক্সচেঞ্জ এখান থেকেই ইন্ডিয়াতে আসে। তো আমি ভেবেছিলাম একটু হয়তো ডেভেলপমেন্ট হয়েছে এখানে, বাট আমি ওখানে গিয়ে দেখি ওখানে কোনো রকম ডেভেলপমেন্টই হয়নি। এমনিতে আমি গোটা ইউপিতেই ক্যাম্পেনিং করেছিলাম, ওখানে তো বটেই, আমি আরও যেখানে গিয়েছিলাম সেখানে কোনো রকম উন্নতি বা তো কি ডেভেলপমেন্টের দেখলেন চিহ্নই আপনি? দেখতে পাইনি। আপনি হয়তো এই প্রথমবার এইভাবে গ্রামে আসলে গ্রামে ওখানে ঘুরলেন। আসলে ওখানে পভার্টি অনেক রয়েছে, আর ইলেকট্রিসিটি বিদ্যুতের অনেক প্রবলেম রয়েছে, আর বড় বড় স্কুলও নেই। আর ছেলেপুলেরা, যেমন আমরা দিনের বেলা যখন ক্যাম্পেনিং করছিলাম, কত ছেলে, বাট ওরা কোনো কাজই করে না, শুধু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুরে বেড়ায়। তো আমি মনে করি যদি এই ছেলেপুলেরা যারা এত ভালো, প্রত্যেক ছেলেপুলের মধ্যে একটা ট্যালেন্ট থাকে, তাই যদি আপনি তাকে ভালো লেখাপড়া করার একটা ভালো জায়গা দেন আর ওদের বোঝানো হয়, তাহলে আমি মনে করি যে প্রতিটা ছেলে ভালো লেখাপড়া করতে পারে। আর ওখানে উন্নতিরও তেমন কোনো চিহ্ন নেই, আর হেলথও ঠিকঠাক নেই। আপনি হয়তো বিশ্বাস করবেন না, যখন আমি একবার ক্যাম্পেন করছিলাম তো 2-3 জন মহিলা আমায় বলেন, মানে অলমোস্ট 70 থেকে 75 বছরের মধ্যে বয়স হবে, বলতে থাকেন যে জানো বাবা, আমরা জীবনে কখনোই বিদ্যুৎ দেখিনি, আমাদের আজ বয়স 75-73 ইয়ার্স হয়ে গেল। তো আমার খুবই খারাপ লাগলো। আমি মনে করি যে যখন ইন্ডিয়া এত এগিয়ে গেছে, 21st সেঞ্চুরি থেকেও এগিয়ে গেছে, তো আমি মনে করি প্রতিটা গ্রামে, প্রতিটা ছোট ছোট এলাকায় বিদ্যুৎ পৌঁছানোটা খুবই দরকার। বিদ্যুৎ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আজাদ সাহেব, যেমনটা আপনি দেখেছেন যে এখানে যদি বিদ্যুৎ না থাকতো, এখানে বসতেও পারতাম না, প্রোগ্রাম প্রোগ্রাম চলতো হতো না, না, সবাইকে কালো কালো দেখাতো। সব কালো দেখাতো। কিন্তু আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, এরকম প্রতিশ্রুতি তো সব নেতারাই দেয়। যারাই ভোটে লড়ে তারাই বলে থাকে যে আমরা আপনাকে বিদ্যুৎ দেব, আপনাদের জল দেব, আপনাদের শিভার দেব, স্কুল খুলবো, হাসপাতাল খুলবো। আপনার ভাষণও আমি শুনেছি হ্যাঁ। ইলেকশনের সময়। আপনিও ওই রকমই নেতাদের মতো প্রতিশ্রুতি দিয়েছেন, কথা রাখবেন তো? ইনশাল্লাহ আমি তো সম্পূর্ণ চেষ্টা করব। মানে আমি একটু ডিফারেন্ট টাইপের নেতা, কারণ আমি একজন খেলোয়াড়, আমি জানি কতটা কঠিন হয়। যখন আমি ছোট ছিলাম, যখন খেলতাম, আমারও খুব প্রবলেম হতো, এত সহজ ছিল না খেলাধুলা। কখনো কখনো এরকম হতো যে আমাকে 8-10 কিলোমিটার তো পায়ে হেঁটেই যেতে হতো গ্রাউন্ডে পৌঁছানোর জন্য। এরপর সব থেকে কঠিন কাজ ছিল যখন প্র্যাকটিসের পর বাড়ি ফিরতাম, তখনও 5-6 কিলোমিটার প্রায় হেঁটেই ফিরতে হতো। তাই আমি মনে করি যে এখন ইন্ডিয়া এত এগিয়ে গেছে, ছেলেরা যারা রয়েছে, আমার মতো পরিশ্রম যদি করতে হতো, সেটা আজকালকার ছেলেদের যদি করতে হতো, আমার মনে হয় না তোমরা করতে পারবে কিনা। তবে যদি করতে পারো তো খুবই ভালো হয়। বাট আমি মনে করি, আর আজকাল এত ভালো মোড অফ ট্রান্সপোর্ট হয়ে গেছে, ছোট ছোট ছেলে মেয়েদের বাইক রয়েছে, সেই জায়গায় আমাদের কপালে তো সাইকেলও জুটতো না। তো আপনি বলছেন যে বদলে যাওয়া সমাজে একজন করতাম? বদলে যাওয়া নেতা আজারউদ্দিনকে পেয়েছে মোরাদাবাদের জনগণ, তো আপনি কথা রাখবেন। ইনশাল্লাহ আমি পুরো চেষ্টা করব, কারণ পাবলিক আমাকে বেছে নিয়েছেন। তো আমি মনে করি আমার একটা মরাল আর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি রয়েছে যে আমি ওদের জন্য কাজ করব। চলুন, মোরাদাবাদের মানুষ আপনার কথা শুনে খুবই খুশি হবেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর যখন ফিরবো তখন আজারউদ্দিনকে জিজ্ঞেস করব ওনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে, ওনার পার্সোনাল লাইফের ব্যাপারে, যেগুলো নিয়ে অনেক ইন্টারেস্টিং প্রশ্ন আছে একটা ব্রেকের পর। আজাদ সাহেব, আপনি যখন প্রতিশ্রুতি দেন যে আপনি বিজলি এনে দেবেন, তখন লোকে জিজ্ঞেস করেন বিজলি তো আপনার ওয়াইফ। এ তো খুবই ভালো কথা। যে আজারউদ্দিন 156টা ক্যাচ ধরে ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছেন, হ্যাঁ। তাকে সঙ্গীতা বিজলানি ক্যাচ করে নিলেন। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ কাঠগড়ায় উপস্থিত রয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। আজহারউদ্দিন, যিনি ক্রিকেটের মাঠে নিজের ব্যাট দিয়ে, নিজের বোলিংয়ে, নিজের ফিল্ডিংয়ে নানা রকম কেরামতি দেখিয়েছেন। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধুই নিজের গিন্নি মানে অর্ধাঙ্গিনীর কথাই শোনেন। আজাদ সাহেব, মোরাদাবাদের মানুষকে আপনি যখন প্রতিশ্রুতি দেন যে আপনি বিজলি এনে দেবেন, তখন লোকে জিজ্ঞেস করেন বিজলি তো আপনার ওয়াইফ।
এ তো খুবই খুবই ভালো কথা, কারণ সেও খুবই ভালো ক্যাম্পেনিং করেছে, আর সত্যি বলতে আমার জেতার পেছনে ওরও ভালো অবদান রয়েছে, কারণ ও ভালো জায়গায় গেছে, ওখানে প্রমিসও করেছে। যখনই ও যায় বিদ্যুতের মতোই যায়, তো ভালোই হয়েছে, বিদ্যুৎ তো আসবেই। তো লোকজন তো জিজ্ঞেস করছে যে আপনার জীবনে তো বিজলি এসে গেছে, হ্যাঁ। কিন্তু মোরাদাবাদে বিজলি কবে আসবে? সে তো আসবেই, অবশ্যই আসবে ইনশাল্লাহ। 5 বছরে আমার এটাই চেষ্টা থাকবে, আর এই চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন যেমনটা দেখুন, যবে থেকে আমি এমপি হয়েছি, যখন 10 থেকে 12 ঘন্টা লাইট বন্ধ থাকতো, এখন শুধু 6 ঘন্টা থাকে। এক সপ্তাহে এতটা কাজ হয়েছে, আগামী দিনে আরও কাজ তো হবেই। কিন্তু এটা কি ঠিক? আপনার যে একটা সুন্দর হৃদয় রয়েছে, তার স্পন্দন তো আপনার, কিন্তু নিয়ন্ত্রণ সঙ্গীতা বিজলানির কাছে। না, মানে এরকম কোনো ব্যাপার না, মানে আমি ওনার কথা শুনি না তা নয়, আমি শুনি, বাট ও সবসময় কমপ্লেন করে যে আমি নাকি ওর কথা শুনি না। কিন্তু আপনি তো উল্টো বলছেন এখানে। যে ও যেমন কমপ্লেন করে যে আমি নাকি ওর কথা শুনি না, আমি নাকি নিজের ইচ্ছে মতো না, সবকিছু আপনি করি। তো পাবলিককে বলে দিন আপনি তো শোনেন, কিন্তু আপনি একদম শোনেন আপনার না, ওয়াইফের আমি এটা কথা। বলছি না যে আমি শুনি না, আমি বলছি আমি অবশ্যই শুনি। যেটা শোনার কথা সেটা আমি অবশ্যই শুনি। যে কথায় আর্গুমেন্ট হবে সেটা পরে দেখা যাবে। আর্গুমেন্ট হয় কখনো কখনো? খুব কম। আপনি সবসময় সারেন্ডার করে দেন। আরে অলরেডি মেয়েদের সামনে ছেলেদের সবসময় সারেন্ডার করতেই হয়, আপনি তো জানেনই। কারণ আপনার ছোটবেলার যারা বন্ধুরা রয়েছে, যাদের সাথে আমি কথা বলেছি, যাদের সঙ্গে আপনি ছোটবেলায় সাইকেল চালাতেন, ওরা এটাই বলেছে যে আজহার একদম সাদাসিধে ছেলে ছিল। ওর মাথায় শুধু ঘুরতো ক্রিকেটের মাঠ, নামাজ আর বাড়ি। আমি এখনো তাই। আমি তো সাদাসিধেই একজন মানুষ। দেখুন আপনার সামনেই বসে আছি। কিন্তু ওনারা বলছেন যে আমার যবে কোনো থেকে চেঞ্জও হয়নি। আমার নেচারেও কোনো চেঞ্জ হয়নি। যারা আগে থেকে আমাকে চিনতো, আমার বন্ধুরা বলে যে তুমি যেমন ছিলে তেমনটাই আছো। ওনারা বলেন যে যবে থেকে সঙ্গীতা আজহারের জীবনে এসেছে, ওর স্টাইল অনেক বেড়ে গেছে, ওর ফ্যাশন বদলে গেছে, ওনার পোশাক পরার ধরন বদলে গেছে, আর ওনার লুকস বদলে গেছে। হিরো খুব হয়ে ভালো কথা গেছেন। তো। হিরো তো যদি হিরো হতাম তো ফিল্মে থাকতাম। মানে যদি হিরো হতাম তাহলে তো আমি ফিল্ম করতাম। আর বাকি না, ঠিক আছে, আমিও শিখেছি, ওর থেকেও শিখেছি। দেখুন যারা অ্যাক্টর হয়, অ্যাক্ট্রেস হয়, ওনাদের জন্য ডিজাইনার থাকে। ওনারা জানেন কি করা উচিত, কি করা উচিত নয়। ওর সঙ্গে আমিও শিখেছি, আর আমিও ওকে অনেক কিছু শিখিয়েছি। উনি আপনাকে কি শিখিয়েছেন? ও ও শিখিয়েছে, যেমন আমি ১ম এ আপনি বলতে পারেন যে স্টাইল, মানে ওখানে একটু স্টাইল আর একটু জামাকাপড় পরার, আর ও ও ও আমার থেকে অনেক কিছু শিখেছে। আমিও শিখিয়েছি আর ওকে। আপনি কি শিখেছেন? আমি ওকে একটাই জিনিস শিখিয়েছি, ব্যাস একটাই কথা প্রতিবার বলতাম যে সিলি পয়েন্ট। প্রতিবার আমার জিজ্ঞাসা করত, "তুমি কোথায় দাঁড়াও?" যে আমি বলতাম, "আমি সিলি পয়েন্টেই দাঁড়াই।" এটাই বলতাম। কিন্তু এটা কি সত্যি যে উনি আসার পর আপনার জীবনে অনেক রকম পরিবর্তন এসেছে? না, তেমন কিছু না। মানে এমন খুব বেশি পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কারণ ক্রিকেট খেলতাম তখন সব সেম ছিল। একটু ক্রিকেট গেম আরো এগিয়ে যেতে শুরু করলো। আর টেলিভিশনেও বেশি করে আসতে শুরু করলাম। কারণ 93 বা 94 এর পর বেশি গেম, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ান টিমের যা চ্যানেল ছিল, বড় চ্যানেল আসতে শুরু করলো। তার কারণে গেম আরো ভালো হতে শুরু করলো। আর লোকে মনে করলো যে এটা ঠিক আছে, টিভিতে আরো বেশি দেখাচ্ছে। এটাও কি ঠিক যে আপনি একটু শাই ছিলেন, লাজুক ছিলেন, আ কম লোকজনের সঙ্গে মেলামেশা করতেন, তারপর আপনি বেশি লোকেদের সাথে মেলামেশা শুরু করলেন? না, আমি এখনো লাজুক। আমি এখনো কম লোকের সঙ্গেই মেলামেশা করি। এখনো কম, মানে আচ্ছা, এটা এখনো বলুন। অনেক কম। মানে আমার যারা বন্ধুরা, আমার খুব কম বন্ধু আছে। যে কজন বন্ধু আছে তাদের সঙ্গেই মেলামেশা করতাম। কারণ খেলার সময় এত সুযোগ তো পেতাম না বেশি কারোর সঙ্গে। কারণ গ্রাউন্ড থেকে রুম থেকে ফাংশন। যা হতো ওটুকুর মধ্যেই। আচ্ছা, কারণটা কি ছিল যে আপনি একজন ফিল্ম স্টারের সঙ্গেই বিয়ে করলেন? দেখুন, আমি মনে করি যে আমি যখন ছোট ছিলাম, আপনাকে একটা ঘটনা বলি। আমার মামা বলেছিল যে, "মামা, বাবু, তুমি কিছু নিয়ে এসো বা আ মানে বাজার থেকে।" তো তখন আমি আনতে গেলাম। তো আমি দাদুর কাছে থাকতাম। তো আমার ফিল্ম দেখা বারণ ছিল। আমার অ্যালাউড ছিল না। তো আমি যখন ওখানে শোলে পিকচার এসেছিল, তো ওখানে একটা ডায়ালগ শোনা গিয়েছিল। আমি দাঁড়িয়ে শুনছিলাম। তো মাম্মা কাজের লোককে পাঠিয়েছিল। আর গিয়ে দেখতে বলেন যে, "আমার এত দেরি হচ্ছে কেন?" তো আমি বুঝতেও পারিনি। আমার সামনে কাজের লোক আসে, আবার ফেরত চলে যায়। আমি এমনটা জানতেও পারিনি যে উনি কেন এসেছিলেন, কি জন্য। বাট আমি যখন বাড়ি গেলাম তখন বেশ ভালোমতো মার খেয়েছিলাম। ভাবলাম যে সিনেমার জন্য এত দূর কেন? বরং বাড়িই নিয়ে আসি। তো মা যে ফিল্ম দেখার জন্য আপনাকে মেরেছিলেন, তো হ্যাঁ, আপনি ফিল্মের নায়িকাকেই বাড়ি নিয়ে এলেন। বলতে পারেন। ভালো ব্যাপার না? আর আমি সঙ্গীতাজির একটা ইন্টারভিউ পড়েছিলাম, যেখানে উনি বলেছিলেন যে প্রথম যখন আলাপ হয়েছিল, যখন আপনারা একসঙ্গে অ্যাড ফিল্ম করেছিলেন, তো ওই সময় কোনো বিশেষ বন্ধুত্ব, বিশেষ ভালোবাসা হয়নি?
না, ওই সময় তো আমি একদম ইয়াং ছিলাম। যেমনটা আপনি বললেন, আমি একদম শাই ছেলে ছিলাম। ওই সময় খুবই শাই ছিলাম। কিন্তু উনি বলেছেন যে ধীরে ধীরে খবরের কাগজে এত খবর ছাপতে শুরু করলো, মিডিয়া বারবার ছাপতে শুরু করলো, আজারা সঙ্গীতা রোম্যান্স চলছে, তো এই কারণে একটু রোম্যান্স শুরু হয়ে গেল। আরো বেশি কিছু হয়ে যায় স্যার। আমি মনে করি মিডিয়া একটু বেশি হেল্প করে দিয়েছিল। তো আপনি বলছেন যে ভেতরে কিছু চলছিল, মিডিয়া সেটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। আরো বাড়িয়ে দিয়েছিল। জনগণকে জিজ্ঞেস করি যারা প্রশ্ন করতে চান আজহারউদ্দিনকে। হ্যাঁ, আপনি। হ্যাঁ, হ্যাঁ। আজহারজি, আপনার যখন সঙ্গীতাজির সঙ্গে প্রেম ভালোবাসা হয়েছিল তখন আপনি একদম মন দিয়ে খেলতেন না। না, একদমই নয়, কখনোই নয়। আপনি দেখে নিন আমার রেকর্ড, আপনি ভালো করে দেখে নিন রেকর্ড। আপনি যে স্ট্যাটিস্টিক্স পাবেন, তা থেকে আপনি নিজেই জানতে পারবেন ওই টাইমে কত স্কোর, কত হান্ড্রেডস আমি করেছি আর কত ম্যাচ জিতেছি। কারণ আমি আবার ক্যাপ্টেন্সি থেকে 97-এ বা না 96-এ সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর আবার আমি ক্যাপ্টেন হই, 2 বছর ক্যাপ্টেন ছিলাম। আর ওই সময় আমি 8 বা 10টা টুর্নামেন্টও জিতেছিলাম। বাট আমার একটাই আক্ষেপ, আমি ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। ব্যাস ওই একটাই রিগ্রেট আমার রয়ে গেছে ক্রিকেট সংক্রান্ত। একটা না, কেউ একজন আমাকে বলেছিল যে আজহারউদ্দিন 156টা ক্যাচ ধরে ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছেন, হ্যাঁ। তাকে সঙ্গীতা বিজলানি ক্যাচ করে নিয়েছেন। একদমই ঠিক কথা। যখন রিসার্চ করছিলাম তখন এটাও জানতে পারি যে আপনার পুরনো ফিল্মের গান খুব পছন্দ, বিশেষ করে স্যাড সংস। হ্যাঁ, একটু বেশি। আগে যে গানগুলো হতো তাতে বেশি মিনিং থাকতো। আজকালকার গানে তো মিনিং খুবই কমই থাকে। আর তো এটা আমি ১ম থেকেই আ যখন যখন ছোট, ছোট টেপ রেকর্ডার ছিল, আগে তো টিভিই ছিল না। আমরা বেশি ওটাই শুনতাম। বেশিরভাগ ওই গানই হতো। ওই গানগুলোই মনে থেকে গেছে। আর সঙ্গীতের এরকম গান পছন্দ নয়। একদম পছন্দ নয়। তো সেইজন্য আমি তো ওইসব গান চালাই না। আমি মনে, মনে তো আপনি ওনার পছন্দের গান চালান নাকি নিজের পছন্দের? না, আজকাল একদম গান শোনা হয় না। যবে থেকে পলিটিক্সে যোগ দিয়েছি গান শোনা হয়ই না আর। মাথার মধ্যে মানে শুধু একটা গানই চলতে থাকে। মানুষের জন্য কিছু না কিছু করি। আজকাল বেশিরভাগ আমি শুধু এটা নিয়েই ভাবি। আপনি অনেক কঠিন সময় কাটিয়েছেন, আর এমন সময় ছিল যখন আপনি একটা ব্যাংকে কাজ করতেন, ৮০০ টাকা মাইনে পেতেন, আর ওই সময় আপনার অনেক বন্ধু ছিল যাদের সঙ্গে আপনি ক্রিকেট খেলতেন, যাদের সঙ্গে সাইকেল করে যেতেন, তাদের সঙ্গে আজও আপনার দেখা হয়? এখনো কি যোগাযোগ হয়? হ্যাঁ, অবশ্যই দেখা করি। যারা পুরনো বন্ধু যখনই মাঝে মধ্যে হায়দ্রাবাদ যাই ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি। বাট কিছু, কিছু বন্ধু বাইরে চলে গেছে। খুব অল্পই বন্ধু আছে যারা এখানে কাজ করে। তো আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে দেখা করে। কারণ আমার মনে আছে আমার একটা বন্ধু যার সঙ্গে আমি প্রতিদিনই আমাদের কলেজ যেতাম, স্কুলে যেতাম। অনেক ম্যাচও খেলেছি ওর সঙ্গে আমি। আর ও আমার হয়ে ক্যাম্পেনিং করতেও এসেছিল। আর তাতে আমি খুবই খুশি হয়েছিলাম। ওর নাম পাবন কুমার। বাড়ির লোক কি চাইতো? আপনি ক্রিকেটে মন দেন নাকি পড়াশোনায় মন দেন? না, আমায় কেউ কখনো বাড়িতে আটকায়নি কোনো কিছু করার জন্য। আমি যে ভালো ক্রিকেট খেলতাম, প্রতিবার তার জন্য এনকারেজমেন্টই পেতাম। কারণ আমার এমন অনেক কিছু মনে আছে যখন আমরা যখন নিজাম কলেজে ম্যাচ খেলতাম, বাবার অফিস যাওয়ার রাস্তাতেই ওটা ছিল। যখনই অফিস থেকে বেরিয়ে কলেজের সামনে দিয়ে যেতেন, আমাদের নিজাম কলেজের ব্যাটিং হতো, তো উনি ওখানে দাঁড়িয়ে খেলা দেখতেন। এক দিন অর্ধেক ম্যাচ দেখে তারপরে অফিস যেতেন। আর যিনি আমার গ্র্যান্ডফাদার, আমার দাদু, উনি তো প্রতিবার রোজ আমাদের ম্যাচ দেখতে আসতেন। যেমনটা আপনি এনকারেজমেন্ট পেয়েছেন, আপনি আপনার বাচ্চাদের ক্রিকেট খেলার জন্য এনকারেজ অবশ্যই করেন? এনকারেজ করি। আমি কাউকে কখনো ফোর্স করি না। কারণ আমি ওদের বাচ্চাদের এটাই বলি, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলেই তোমরা এই খেলাটা খেলো। যদি ইন্টারেস্ট না থাকে তাহলে এমনটা ভেবো না যে বাবা খেলতো বলে আমাদেরও খেলতে হবে বা আমি খেলতে পারবো। বাট তোমার যদি ইন্টারেস্ট থাকে, তুমি যদি ভালো খেলতে চাও তো অবশ্যই খেলো। তো তো দুটো বাচ্চাই খেলছে। কেমন দেখা যাক খেলে? এবার। আপনি ২ ছেলের মধ্যে খেলার রেটিং কেমন ওদের দেবেন? খেলা তো একেবারেই আলাদা। একজন লেফট হ্যান্ডার আর একজন রাইট হ্যান্ডার। যে বড় ছেলে ও মানে একটু অ্যাটাকিং প্লেয়ার, হয়তো আমার থেকেও ভালো খেলবে। এটাই আশা করি। আপনার কি মনে হয় ও একদিন ভালো প্লেয়ার হবে? দেখুন, ওর পরিশ্রমের উপর নির্ভর করছে। মানে পরিশ্রম আর কনসিস্টেন্সি যদি স্কোর করতে থাকে তাহলে অবশ্যই সিলেক্ট হবে। ওরা আপনার কোচিং পায়? হ্যাঁ, আমি কোচিং দিই। আমি কোচিং করাই। তো কিছুদিন পরেই দেখবো রেজাল্ট, আপনার কোচিং এর কেমন ফলাফল আসে। দেখুন, আমি তো কোচিং ঠিকঠাক দেবো, কিন্তু রেজাল্ট তো ওদের কাজ। আমি তো ওদের জায়গায় গিয়ে খেলে আসতে পারবো না। তবে বেশ ভালো, মানে অনেকটাই ভালো শিখে গেছে ওরা। আঙ্কেল, আপনার রাজত আঙ্কেলকে কেমন লাগে? রাজাত আঙ্কেল, আমি রাজাত আঙ্কেল তো অনেক ফিট রয়েছেন। আমার থেকেও ফিট। আমার থেকেও চর্বি কম। আমার ওয়েট তো ক্রমশ বেড়েই যাচ্ছে। বাট রাজাত আঙ্কেলের ওয়েট অনেকটাই কম রয়েছে। উনি অনেক পরিশ্রম করেন। দেখো ওনাকে কত সুন্দর দেখতে লাগছে। আমি শুধু জানতে চাইবো যে আপনার এই যে ফিটনেস, আপনার হ্যাঁ। এই যে চটপটে ভাব, আপনার যে ঝকঝকে চেহারা, এর রহস্যটা কি? এর রহস্য হলো আমি
আমি নিজেকে খুবই কন্ট্রোলে রাখি। আমার যে হ্যাবিট রয়েছে, ফুড ইটিং হ্যাবিটস রয়েছে, আপনি যেমনটা বললেন খুবই কন্ট্রোলে থাকি। আর আমি ট্রেনিং অনেক বেশি করেছি। আপনি অনেক লোক জানে না এখানে আমি 100 মিটার্সের রানিং করতাম। কারণ যখন আমি আমার 100 মিটারের টাইমিং হয়েছিল 11.5 টু 11.6 সেকেন্ড। আমি 100 মিটার ছুটতাম। তো সেটা অনেকেই জানেন না আরকি। তো এই কারণে মানে আমার মধ্যে ন্যাচারাল একটা ফিটনেস ছিলই। বাট তারপরেও আমি অনেক পরিশ্রম করেছিলাম। কারণ আপনি যেকোনো সময় আপনি দেখে থাকবেন যে আমি বেশিরভাগ এই প্রসঙ্গ উঠছে বলে আমি কথাটা বলছি। আমার কখনো ক্র্যাম্পস হয়নি বা কখনো হ্যামস্ট্রিং বা কোনো কিছু আমি পুল করিনি। ব্যাস শুধু মাঝে মধ্যে ব্যাকে একটু যন্ত্রণা হতো। তো এই কারণেই আমি কিন্তু একেবারে শুরু থেকেই ট্রেনিং করতাম। আর প্রত্যেক ব্যক্তির যে ফিটনেসের যে ব্যাপারটা থাকে তাতে লোক বলে যে আমরা ১০-১৫ দিনে ফিটনেস ঠিক করে নেব। এমনটা হয় না। ফিটনেস এমন একটা জিনিস সারা জীবনের একটা হ্যাবিট সেটা। যদি আপনি কয়েকদিন করে তারপর করলেন না, মানে ১৫ দিন করলেন, ১৫ দিন বাদ দিলেন, তাতে কোনো লাভ হবে না। যেমনটা ইংলিশে বলা হয় ফিটনেস ইজ আ লাইফ লং হ্যাবিট। আপনি তো লাইফ লং হ্যাবিট বানিয়ে নিয়েছেন। আমরা আপনাকে ফিট দেখেছি। আপনি যখন ক্রিকেট খেলতেন তখনও আপনাকে মাঠে উল্টে পড়ে যেতে দেখিনি। কিন্তু আজকাল যারা ক্রিকেটার রয়েছেন, আমরা দেখি যে বেশিরভাগ খেলোয়াড়ই আ চোট পেয়ে মাঠের বাইরে বসে থাকেন। হ্যাঁ, একটু আধটু আজকাল যেটা হয়, এত বেশি ক্রিকেট, এত খেলার সংখ্যা বেড়ে গেছে। আমি মনে করি যে কেউ একটু ইনজিউরড হয়। ফর এক্সাম্পল যদি আপনাকে ১ ম্যাচ ২ ম্যাচ রেস্ট নিয়ে খেলতে পারেন, তাহলে আপনার ইনজুরি হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো আমি মনে করি এখানে ওরা মানে প্লেয়াররা যারা থাকে আনফিট হলেও ম্যাচ খেলে নেয়। সেই কারণে হয়তো ইনজুরিটা অ্যাগ্রিভেট হয়ে যায়। আর ওরা মনে করে যে আমরা যদি ম্যাচ না খেলি আর আমার জায়গায় অন্য প্লেয়ার ঢুকে যায়, সে ভালো খেলে দেয়, তাহলে আবার আমাকে প্রথম থেকে স্টার্ট করতে হবে। এটাই হলো কারণ। তো আমি এটাই বলব, যদি আপনি ভালো প্লেয়ার হন, যদি আপনার সেলফ বিলিফ থাকে, আপনি ভালো খেলেন, যদি আপনি ইনজিউরডও থাকেন, আমি মনে করি আপনার টিমকে বলে দেওয়া উচিত যে আমি ইনজিউরড, আমি খেলতে পারবো না। কারণ এতে টিমের বেনিফিটও হবে আর আপনারও সেক্ষেত্রে বেনিফিট হবে। আর যেমনটা আজকাল প্লেয়াররা বেশি ইনজিউরড হচ্ছেন, আমি এটাই মনে করি যে প্লেয়ারদের এটা ভাবা উচিত যে যখন উনি জানেন একজন ভালো প্লেয়ার, আপনি একজন আপনি কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান টিমের হয়ে খেলবেন বছরভর, তো আপনার সেই অনুযায়ী ট্রেনিং করতে হবে আপনাকে। কারণ আমি মনে করি ট্রেনিং কম বা বেশি হওয়ার কারণেও ইনজুরি হতে পারে। যেমনটা ফর এক্সাম্পল আপনি ধরতে পারেন জাহির খানের ইনজুরি, তো ওটা হয়ে গেছে একেবারে আনফরচুনেটলি। উনি পড়ে যান আর একটু আমার মনে হয় ভুলভাবে শোল্ডারের উপর পড়ে গিয়েছিলেন। তাই একটু ইনজুরি হয়েছে। ইনজুরির ব্যাপারে তো আপনি কিছু বলতে পারবেন না। আর অন্য যে ইনজুরি হয়ে যায় সেটা তো আপনি নিজেই দেখতে পাবেন। এমন কোন প্লেয়ার রয়েছেন যাকে আপনি একদম ফিট মনে করেন? আমি যখন খেলতাম আমি আরকি আমি মনে করি আ গাসলোগি খুবই ফিট ছিল। গাসলোগি, ভিভ রিচার্ডসও খুবই ফিট ছিল। আর যদি দেখা যায় কপিল দেব তো সবথেকে ফিটেস্ট ছিলেন। আর আমি মনে করি উনি খুবই ফিট ছিলেন। আর আমার মনে আছে যখন উনি 94 এ লাস্ট ম্যাচ খেলেছিলেন, ওই সময় যখন রানিং বিটুইন দ্য উইকেটস করতেন, তো আমার এখনো মনে আছে আমাদের সঙ্গে সমানে পাল্লা দিতেন। আর আ আর প্লেয়াররা মানে অস্ট্রেলিয়ান প্লেয়াররাও খুব বেশি ফিট থাকে। বাট আমি মনে করি ইন্ডিয়ান টিমে কেফ বেশ ভালো ফিট একজন প্লেয়ার। বাট আনফরচুনেটলি ও বেশি সুযোগ পাচ্ছে না। আই মিন মানে দেওয়া হচ্ছে না আরকি। আমার মনে হয় ওকে সুযোগ দেওয়া উচিত। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর যখন ফিরবো কথা বলবো আজহারউদ্দিনের বিরুদ্ধে সেই সব অভিযোগের ব্যাপারে যা ওনার উপর অনেক বছর ধরে রয়েছে। 9 বছর ধরে আপনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসতেই থাকে। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ আসে, কেউ আন্ডারওয়ার্ল্ডের অভিযোগ তুলে দেন, কিন্তু আপনি তো কিছুই বলেননি। আমি মনে করি ওখানে যে ইনকোয়ারি হয়েছিল সেটা ওয়ান সাইডেড ইনকোয়ারি ছিল। আপকে আদালতে আজ আমরা জনগণের তরফ থেকে মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি ক্রিকেট জগতের স্টার আর নতুন লোকসভার মেম্বার মোহাম্মদ আজহারউদ্দিনকে। আপকি আদালতে মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের বিরুদ্ধে ছাপা খবরের ব্যাপারে একেবারে চুপ থাকেন। আজহার সাহেব, আপনি এখন পার্লামেন্টে রয়েছেন, আপনি অনেক কিছু বলার সুযোগ পাবেন। 9 বছর ধরে আপনার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আসতেই থেকেছে। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ আসে, কেউ আন্ডারওয়ার্ল্ডের অভিযোগ এনেছে, কিন্তু আপনি কিছুই বলেননি। না, আমি মানে আমার ক্লারিফিকেশন দেওয়ার দরকারই ছিল না। কারণ কোনো অভিযোগই সঠিক ছিল না। আর আপনি দেখে থাকবেন যে আমার বিরুদ্ধে কোনো এজেন্সির কোনো কেসই নেই। তো এখন আমি এই ব্যাপারে আর কোনো উত্তর দেব কেন? আমি মনে করি এর উত্তর দেওয়ার প্রয়োজনই নেই। যখন আমার উপর কোনো কেসই নেই, আমি বোর্ডের বিরুদ্ধে কেস করেছি কারণ ওরা আমাকে ব্যান করেছিল। আমার এগেইনস্টে কোনো এজেন্সির কোনো কেসই নেই, না কেউ। আমার তো সেই নিয়ে কিন্তু আপনি কোনো যে কেস প্রবলেমই নেই। করেছেন ওখানে তো আপনার বিরুদ্ধে যে লাইফ টাইম ব্যান চাপানো হচ্ছে ক্রিকেট নিয়ে, সেটা হ্যাঁ, নিয়ে অবশ্যই, চ্যালেঞ্জ অবশ্যই। করেছেন।
অন্তত জনগণকে বলা দরকার আপনি কি চ্যালেঞ্জ করেছেন আর না মানে কেন আমি চ্যালেঞ্জ এটাই করেছেন। চ্যালেঞ্জ করেছি যে বোর্ড যে ডিসিশন নিয়েছে, যে কেস করেছে, তাদের যে রুলস রয়েছে তারা সেই রুলস ফলোই করেনি। আর যেটা ন্যাচারাল জাস্টিস হয় তা একেবারেই ফলো করা হয়নি। আমাকে সুযোগই দেওয়া হয়নি যে আমি প্রুফ করি, ব্যাস। শুধু একটা লেটার আছে যে আপনি যদি প্রুফ করতে পারেন আপনি ইনোসেন্ট, তাহলে সেটা লেটার লিখে জানিয়ে দেবেন। ওই লেটার তো আমি লিখে দিতেই পারতাম, কিন্তু কেউ নিজেকে কি করে প্রুফ করবে? যতক্ষণ না আপনি লোকের সঙ্গে কথা বলবেন আপনি প্রুফ করতে পারবেন না। তো আমি মনে করি ওখানে যে ইনকোয়ারি হয়েছিল সেটা ওয়ান সাইডেড ইনকোয়ারি ছিল, এটাই আমি মনে করি। কিন্তু ওখানে তো এমন অনেক লোক ছিলেন যারা কমিটিতে ছিলেন, হ্যাঁ। যারা বলেছেন আজ আমি কামাল মুরারের বয়ান দেখেছি, উনি তাতে বলেছেন আজহারউদ্দিনের বিরুদ্ধে যে বেটিং আর ম্যাচ ফিক্সিং এর চার্জ দেওয়া হয়েছিল ওটা ঠিক ছিল না, এখন ওনার ওপর থেকে ব্যান তুলে নেওয়া উচিত। উনি ওনার যে লেটার বোর্ডে পৌঁছেছিল যখন ইনকোয়ারি চলছিল, সেখানে 3 জন ছিলেন। ইনি ছিলেন, মিস্টার মুথাইয়া ছিলেন, আর রামপ্রসাদ ছিলেন। তো আমার মনে হয় রামপ্রসাদ তো মানে উনি হয়তো হসপিটালে ছিলেন, ওনার শরীর ঠিক ছিল না, তো উনিও বয়ান দিয়েছিলেন এমনটা হওয়া উচিত নয়। বাট জানি না ওই সময় কেন উনি এমনটা করেছিলেন। বাট কামাল মোরাকার সাহেব প্রথমেই লেটারে উনি লিখেছিলেন আপনারা এত তাড়াহুড়ো কেন করছেন? আপনারা কেসটার আগে পুরো ইনভেস্টিগেশন নিজেদের তরফে করুন আর তারপর সিদ্ধান্ত নিন। তো আমি মনে করি বোর্ড ওই সময় খুবই তাড়াহুড়ো করেছে, আর যা কিছু হয়েছে সেটা ভাগ্যের ব্যাপার। বাট আমি এখানে কাউকে কখনো ব্লেম করতে চাইবো না, কারণ যেটা হবে সেটা আমার জন্য ভালোই হবে। আর আমার কেস চলছে, তো ইনশাল্লাহ কেস শেষ হলে সব জানা যাবে। কেস তো দেখুন, আদালতে যখন কেস ওঠে অনেক দীর্ঘ সময় লেগে হ্যাঁ। যায়, কিন্তু পাবলিকের মনে অনেক প্রশ্ন আসে যে সাহেব আপনার যে কলিগরা ছিলেন, সঙ্গে কাজ করতেন, মানুষ প্রভাকর ছিলেন, এরা নানা ধরনের অভিযোগ আনেন, এরা পাবলিকের সামনে অনেক কথা বলেছেন। না দেখুন, মানে মানুষ তো অনেক ধরনেরই আছেন। আপনি তো সবার মুখ আটকাতে পারবেন না, ওটার তো আমি কিছু করতে পারবো না। এখন যে কারোর এগেনস্টে যে কেউ কিছু বলতে পারে। আজ এখানে পাবলিকের মধ্যে থেকেও যে কেউ উঠে বলতে পারেন আপনি এমনটা করেছেন। তো যতক্ষণ না আপনি প্রুফ করছেন, তো কোর্টে কেস চলছে, তো আমি ওই ব্যাপারে আমি তো এখন এই ব্যাপারে আর বেশি ভাবিও না। কিন্তু ওই সময় ভাবতেন আর কষ্ট তো হতো। না, ১ম এ ১-১.৫ বছর এসব ভালো লাগতো না। তারপর আমি ইউজড টু হয়ে যাই। বাট আমি মনে করি এসব ভাগ্যের ব্যাপার। বাট আমার পেশেন্স অনেক বেশি। তাই পেশেন্স যার বেশি থাকে শেষ পর্যন্ত সেই সাফল্য পায়। কারণ যখন ইলেকশন হলো তখন আমি দেখলাম নরেন্দ্র মোদী যখন মুরাদাবাদে ক্যাম্পেইন করতে গেলেন, তখন উনি এই প্রশ্নই তোলেন যে একজন ব্যক্তি যার বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে, এক ব্যক্তি যিনি দেশের বিরুদ্ধে কাজ করেছেন, তাকে কিভাবে ভোট দেবেন? না, পাবলিক তো দিয়েছে, আর পাবলিক তো ভেবেচিন্তেই ভোট দেন। আজকালকার পাবলিক তো যদি আমি মনে করি এরকম যদি কিছু হতো, পাবলিক আমাকে কোনো মতেই ভোট দিতেন না। কারণ পাবলিক সবকিছুই জানে, কোনটা সঠিক নয়। আর ৩ লাখ ভোট পাওয়া মোটেও সহজ কথা নয়। এটা তো একদম ঠিক, আর কথাতেই আছে এ হলো পাবলিক সবকিছু হ্যাঁ, জানে। কারেক্ট, সব জানে। কিন্তু আপনি কখনো ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি শরদ পাওয়ার ওনার সাথে দেখা করে এক্সপ্লেন করার চেষ্টা আমি করেছেন? এক্সপ্লেন করেছি, অনেকবার এক্সপ্লেন করেছি। বাট আমি শুনেছি, দেখুন সবথেকে বড় জয় আমার ওখানেই হয়েছিল যখন ২০০৬ বোর্ড সমস্ত ক্যাপ্টেনদের ফেলিসিটেট করছিল। তো আমাকেও ডাকা হয়েছিল। আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ বোর্ড আমাকে ডেকেছে। যদি এইরকম কোনো ভুল কাজ আমি করতাম, আমি যদি ভুল হতাম, আমি মনে করি বোর্ড আমাকে ডাকতো না। বোর্ড আমায় ডেকেছিল আর সমস্ত ক্যাপ্টেনদের সামনে ফেলিসিটেটও করেছিল। তো আমি খুবই খুশি হয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর খুশি হয়েছিলাম যে অ্যাটলিস্ট বোর্ড নিজের ভুলটা স্বীকার করে নিয়েছে। আমি এটাই মনে করি। বোর্ড ভুল স্বীকার করেছে, কিন্তু আপনার উপর যে ব্যান চাপানো হয়েছিল সেটা উইথড্র না, করেনি। ওই কেসটা তো চলছে, তাই না? তো যে কেস চলছে, কোর্টে কেস চলছে, ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। আর এখন যে ডিমান্ড উঠেছে ব্যান তুলে নেওয়া দরকার, আপনার কি মনে হয় এর কোনো প্রভাব পড়বে? এখন তো মোহাম্মদ আজহারউদ্দিনকে দেশের জনগণ পার্লামেন্টে পাঠিয়েছে। না, এটা তো মানে জানি না, মানে কোর্টে যা হবে সিদ্ধান্ত ওখানেই হবে। তো এর বাইরে আমি তো কিছু আর বলতে পারবো না। কারণ কোর্টে যে কেস রয়েছে তার ব্যাপারে বেশি কিছু বলা ঠিক নয়। আমার এটাই মনে হয়। আপনার কি এ ব্যাপারে দুঃখ হয় না যে আপনার যে সার্ভিস রয়েছে তার ব্যবহার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভালোর জন্য হতে পারত? আজহারউদ্দিন একজন ভালো কোচ হতে পারতেন। হ্যাঁ, আমি অবশ্যই হতে পারতাম। কারণ আমি মনে করি আমি ১-২ বছর আরও খেলতে পারতাম। কারণ যখন আমি আ আ দু আ মা মানে ২০০০ সালে এসব হলো, আমি খুবই সুপ্রিমলি খুবই ফিট ছিলাম। আমি কারণ ফিটনেসের খুব খেয়াল রাখতাম। আমি অ্যাকচুয়ালি অলমোস্ট ইয়াং প্লেয়ারদের সঙ্গে ৮০-৯০% তো মানে করতেই পারতাম। মানে বাট এমনটা হয়নি। তো এমনটা হয়তো পরে হতেই পারে। কারণ অনেক সময় প্লেয়াররা আমাকে ফোন করে, কথা বলে, যদি কোনো ভুল করে সে ব্যাপারে জিজ্ঞাসা করে। আমি তো তাদের উত্তর দিতে পেরে খুশিই হই। আমি তো কখনো পিছিয়ে আসিনি। আপনি কখনো প্লেয়ারদের টিপস হ্যাঁ, দেন? কখনো দিয়ে থাকি। সবচেয়ে বেশি ফোন কে করে আপনাকে? না, সে অনেকেই করে। আমি এখানে কারোর নাম নেব না। বাট প্লেয়ারদের ফোন আসে। কিন্তু আপনার হয়তো এই ব্যাপার নিয়ে দুঃখ হবে যে আপনি ৯৯ টেস্ট খেলেছেন, শততম খেলতে পারলেন না।
আমি মনে করি এটাও একটা রেকর্ড 99 টেস্ট ম্যাচ। আজকালকার দিনে 99 টেস্ট ম্যাচে তো কেউ আউট হবে না। টেস্ট ম্যাচ যদি 99 টেস্ট ম্যাচ হয়, এখন দেখুন 1-2 টেস্ট ম্যাচ খেলিয়ে বলবে ভাই আপনি সরে যান। তো এরকম যখন হয়নি, আমি মনে করি এটাও একটা রেকর্ড। 99 হয়তো এটাও ব্রেক করা বেশ কঠিন হবে। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে চান? স্যার, যখন আপনার উপর ক্রিকেট খেলা নিয়ে ইন্টারন্যাশনাল ব্যান চাপানো হলো, তো স্যার আপনি এই ব্যাপারটা কিভাবে রিকভার করলেন এখান থেকে? মানে আপনার লাইফে কি এফেক্ট পড়েছিল স্যার? না মানে এফেক্ট এটাই হয়েছিল যে ব্যাট আর বল হাতে নিতেই পারছিলাম না। ব্যাস এই এফেক্টই হয়েছিল। আর তেমন কিছু এফেক্ট হয়নি, তবে খারাপ লেগেছিল এমনটা হয়েছে। বাট এমন মানে আমার কোনো দোষই ছিল না এতে আমার কোনো ভুলই ছিল না। বাট যেটা হয়েছে তা ভাগ্যের ব্যাপার। আমি অনেক পেশেন্স রেখেছি আর আমি একদম ভালোভাবে এর মোকাবিলা করেছি। আমি কখনো কারোর ওপর ব্লেম করিনি। যদি চাইতাম তো আমিও কারোর এগেইনস্টে বলতে পারতাম। বাট যেটা নিজের লড়াই সেটা নিজেকেই লড়তে হয়। আর যখন জিতবেন তখন মনে হবে আপনি নিজের থেকে কিছু একটা করতে পেরেছেন। এই কথাটা ঠিক যে আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে অনেক কিছু বলতো। আর এই প্রশ্নটা বারবার আমার মনে আসে যে আপনি কেন কিছু বলেননি? আপনি চাইলে তো সবার মুখোশ খুলে দিতে পারতেন। দেখুন, আমার এগেইনস্টে যখন ভুল হলো, আমি অন্যজনের ব্যাপারে কেন বলবো? আমি একটা জিনিস মনে করি, আমার এগেইনস্টে যখন কেউ ভুল করলো, তখন আপনি অন্যজনের ব্যাপারে মুখ খুললে তাতে তেমন কোনো লাভ হতো না। এতে বরং আরো বেশি কন্ট্রোভার্সি হতো। আর আমার যে ব্রট আপ ছিল সেটা একদম ডিসেন্ট ব্রট আপ ছিল। তাই মনে করি নিজের লড়াই অনেক নিজেরই সময় লড়া মানুষের উচিত। এটাও মনে হয় যে ইনি যখন চুপ রয়েছেন, কিছু বলছেন না, হয়তো কোনো ভুল কাজ করেছেন। না মানে এমনটা তো মনে হয় না। আমি মনে করি এখনো লোক আমি যখনই এয়ারপোর্টে যাই তো এখনো লোক আমাকে বলে যে, "আপনি আবার ক্রিকেট খেলুন।" তো সেটা শুনে আমার খুবই ভালো লাগে। আমি জানি যে এখন আমি আর খেলতে পারবো না। তো তাও মানুষ এখনো মনে করেন যে আমি এই বয়সেও খেলতে পারবো। তো শুনে খুবই খুশি হই। আর লোকজনকে আমি ধন্যবাদ জানাই যে তারা এখনো এমনটা মনে দেখুন, করেন। আপনার যে রেকর্ড রয়েছে আর যে সময় ব্যান করা হয়েছিল ওই সময় আপনার রেকর্ড সবচেয়ে ভালো ছিল। সবচেয়ে বেশি ম্যাচ আপনি জিতেছেন, সবচেয়ে বেশি ওয়ানডে আপনি জিতেছেন, সবচেয়ে বেশি ক্যাচ আপনি নিয়েছেন। হ্যাঁ। প্রথম 3টে ম্যাচে আপনি সেঞ্চুরি করেছিলেন, তখন দারুণ রেকর্ড ছিল। আর ওই সময় যখন আপনাকে ব্যান করা হলো, আপনার ক্যারিয়ার তখন একদম পিকে ছিল। হ্যাঁ। ওই সময় যখন ব্যান লাগলো, ওই সময় যখন এই ধরনের ম্যাচ ফিক্সিং এর মতো অভিযোগ এলো, তখন সমস্যা তো হবেই। আপনার মনে হয়নি গোটা বিশ্বকে বলে দিই সত্যিটা কি? না, সবাই তো জানেন যে মানুষ জানেন সত্যিটা কি। আপনি দেখুন মানে অন্য সমস্ত দেশে আমার বিরুদ্ধে যা এনকোয়ারি হয়েছে বাট সেখান থেকে কিছুই পাওয়া যায়নি। তো একটু বেশি হিউ অ্যান্ড ক্রাই হয়ে গিয়েছিল, মিডিয়ারও প্রেশার বেশি ছিল। আর জানি না আমাদের যিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন যখন মুথাইয়া সাহেব ছিলেন, উনি কি ভাবছিলেন আমি জানি না। আপনার কখনো প্রয়োজন বোধ হয়নি যে আপনি মিডিয়ার সামনে গিয়ে সত্যিটা বলে না, আমি দেন? বলেছি, আমি পরে দেখা করেছি মুথাইয়া সাহেবের সঙ্গে। আমি ওনাকে বলেছি, "আপনি যা কিছু করেছেন সেটা ভুলই করেছেন।" তো উনি বলেন, "অনেক প্রেশার ছিল, এরকম হয়ে গেছে।" তো এরপর থেকে উনার সঙ্গে আমি আর বেশি কথা বলিনি। আর কখনো জনগণের সামনে এসে মিডিয়াকে বলার চেষ্টা করেছেন? না, দরকারই পড়েনি। কারণ আমি জানতাম যে আমি সঠিক। আমি কোনো ভুল কাজ করিনি। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর যখন ফিরবো আজহারউদ্দিনকে জিজ্ঞেস করব ভারতবর্ষের ক্রিকেটের ব্যাপারে ব্রেকের পর। এমন কি হয়েছিল যে আপনার ক্যাপ্টেনশিপের সময় নবজোৎ সিং সিদ্ধুকে আপনি কান ধরে বার করে দিয়েছিলেন? না, না, কি আমি হয়েছিল? জানি না কি হয়েছিল। আমি আজ পর্যন্ত ওকে জিজ্ঞাসাও করিনি কি হয়েছিল, আর করবও না। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আমরা জনগণের তরফ থেকে প্রশ্ন করছি মোহাম্মদ আজহারউদ্দিনকে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ক্রিকেটের উন্নতির জন্য কিছুই করেননি। আজহার সাহেব, আপনি নিজের ফিটনেসের দিকে নজর দিয়েছেন, আপনি লোকসভার এমপি হয়ে গেছেন, কিন্তু ক্রিকেটে যারা আপনার সঙ্গী রয়েছেন ওনাদের এই ব্যাপারে নিশ্চয়ই আফসোস হয় যে আপনি ওদের জন্য কিছুই করেননি। না, আমি তো করার জন্য তৈরিই আছি। যখন আমার উপর ব্যান চাপিয়ে দেওয়া হলো, তার উপর আমি তো আর কিছু করতে পারবো না। তো আমার এখানে আর কোনো ভুলই নেই। যখন আমি কোথাও যাই, এখনো যদি কেউ আমাকে ডাকে, আমি গিয়ে অবশ্যই হেল্প করি। এই যেমন ধরুন 2-3 বছর আগে হায়দ্রাবাদ টিম যখন আমায় ডেকেছিল, আমি নিজে গিয়ে নিজে নেটে ব্যাটিং করে দেখিয়েছি, ফিল্ডিং করে দেখিয়েছি। তো এটা ভুল কথা। আমি মনে করি এটা ভুল একটা অভিযোগ। বাট যতটা করা উচিত ছিল আমি ততটা হয়তো করতে পারিনি, কারণ কিছু কনস্ট্রেন্ট রয়েছে। অনেক সময় সেটা তো আমার এরকম হাতের বাইরে। সিচুয়েশন হয় যেখানে আপনি কমেন্ট করতে পারেন, যেমন হ্যাঁ। সৌরভ গাঙ্গুলিকে যেভাবে টিম থেকে বাইরে বের করে দেওয়া হলো, হ্যাঁ। ওনার হয়তো আশা ছিল আজহার ওনার পাশে দাঁড়াবেন, ওনার পক্ষে কিছু বলবেন। আমি বলেছি যখন বাইরে বার করে দেওয়া হলো, আমি ওনার ব্যাপারে কমেন্ট করে বলেছি যে এত ভালো ক্যাপ্টেন্সি করলো, আর ওনার যে রেকর্ড রয়েছে, আমার রেকর্ড যে ব্রেক করেছেন, আর আমার থেকে অনেক ভালো ক্যাপ্টেন্সি করেছেন। তো আমি অলওয়েজ প্রতিবার ওনার ব্যাপারে প্রশংসা করেছি। আর যেভাবে টিমের বাইরে বের করে দেওয়া হলো ওনাকে,
আমি মনে করি সেটা একেবারেই ভুল। জানি না ইন্টারনাল কি ব্যাপার হয়েছিল। আর লোকজন বলছেন যে গ্রেগ চ্যাপেল মিডিয়ার সামনে কথা বলছে না, প্লেয়াররা কেউ কোনো কথা বলছে না, বাট ও আলাদা করে আমাকে ফোন করতো। তো আমি এই পর্যন্ত জানি, এরপর কি হয়েছে আমার জানা নেই, তাই আমি এই ব্যাপারে আর বেশি কিছু বলতে পারবো না। তবে এটাই বলবো, সৌরভের সঙ্গে যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। আর রাহুল দ্রাবিড়, রাহুল দ্রাবিড় তো নিজে থেকেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল। আপনার তো কি ওর সত্যি ব্যাপারে মনে হয় ও নিজে থেকে ছেড়ে দিয়েছে, নাকি এমন সিচুয়েশন তৈরি করা হয়েছিল ছাড়তে বাধ্য না, হয়েছে? আমি মনে করি মানুষ যদি এরকম সার্কামস্টান্সেসে পড়েও আপনি যদি নিজে স্ট্রং থাকেন, আপনার নিজের যদি সেলফ বিলিফ থাকে, তাহলে আপনি প্রতিটা সিচুয়েশনে ফাইট আউট করতে পারবেন। এই যেমন আমি 92-তে আপনি বলেছিলেন, আমি নিজের প্রশংসা করছি না, যখন 91 আর 92-তে খুবই ডিফিকাল্ট স্টেজ ছিল ক্যাপ্টেন্সি করার, তো আমি যখন 92-তে সাউথ আফ্রিকার পর এলাম, তো আমি ক্যাপ্টেন্সি ছেড়ে দিইনি। আমি চাইলে ছেড়ে দিতে পারতাম, কারণ আমি খুবই আন্ডার প্রেশারে ছিলাম। বাট যখন আমি এলাম, যখন ক্যাপ্টেন্সি, যখন আবার আমায় ক্যাপ্টেন করা হলো, যখন একটা টেস্ট আর একটা ওয়ানডের জন্য বানানো হলো, তিন ওয়ানডে, দুটো ওয়ানডে আর একটা টেস্টের জন্য বানানো হলো, আমি ওখানে কখনোই শক করবো না যে আমি ছেড়ে দিই, না আমি ক্যাপ্টেন্সি করবো না, আমি কিন্তু খেলবো। বাট নিজের মধ্যে যদি আপনার সেলফ বিলিফ থাকে, আপনি ভালো কিছু যদি করতে পারবেন, তো আমি মনে করি করা উচিত। আর রাহুল দ্রাবিড়ের করা উচিত ছিল, যতদূর আমার মনে হয়, আমার ভাবনা। ওই সময় এই কথাটা উঠতো যখন আপনি খেলতেন, সচিন যখন ক্যাপ্টেন হয়েছেন তখন আপনি পারফর্ম করেননি, আপনি ইচ্ছে করে আন্ডার পারফর্ম করেছেন। না, এটা একেবারে ভুল কথা। আপনি এখনো যদি স্ট্যাটিস্টিক্স বের করে দেখেন, তাহলে সব থেকে বেশি রান আমার, আর কোনো প্লেয়ার ওর ক্যাপ্টেন্সিতে এত রান করেনি। আমি সব থেকে বেশি রান করেছিলাম। ওয়ানডেতে হয়তো আমার থেকে 100-150 রান অন্য প্লেয়াররা বেশি করে থাকতে পারে, বাট টেস্ট ম্যাচে তো আমার রান সব থেকে বেশি ছিল। আপনি রেকর্ড যদি দেখেন, ওর ক্যাপ্টেন্সিতে সব থেকে বেশি রান আমারই রয়েছে, আর সব থেকে বেশি ম্যাচ ও জিতেছে আর পারফর্মও করেছে। কি কারণ ছিল সচিন তেন্ডুলকর ক্যাপ্টেন হতে চাইতেন না? ওনার কি নিজের পারফরমেন্স নিয়ে বেশি চিন্তা ছিল? না, জানি না, এটা তো আপনি ওকেই জিজ্ঞেস করে নেবেন, সেটাই ভালো হবে না। আমি তো ওর ব্যাপারে বেশি বলতে পারবো না। বাট দেখুন, ক্যাপ্টেন্সি করাটা সবার জন্য, সবার পক্ষে সহজ হয় না। ক্যাপ্টেন্সি করাটা গোটা টিমকে নিয়ে চলতে হয়, বাট অনেক ভালো প্লেয়ার হলেও খুবই খারাপ ক্যাপ্টেন হয় সে। আমি এটা বলবো না যে ও খারাপ ক্যাপ্টেন ছিল, বাট জানি না ওর রিজন কী ছিল, সেটা ওই ভালো বলতে পারবে। কিন্তু এটা তো আপনি বলতে পারবেন যে কি এমন হয়েছিল যে আপনার ক্যাপ্টেনশিপে আপনি নবজোৎ সিং সিধুকে কান ধরে বাড়ি বার করে দিয়েছিলেন? না, আমি কখনো বের করে দিইনি। এই ব্যাপারে আমি কিছু জানি না। আমি কখনো কান ধরে বের করে দিইনি। ও তো আমার সঙ্গে শেষ পর্যন্ত ক্যাপ্টেন্সিতে। অর্ধেক ট্যুর করে ইংল্যান্ড থেকে উনি ফিরে এসেছিলেন। আমি জানি না কি হয়েছিল। আমি আজ পর্যন্ত ওকে জিজ্ঞাসাও করিনি কি হয়েছিল, আর করবও না। এই এখন তো ব্যাপারে জানি উনিও না। আপনার সঙ্গে লোকসভার মেম্বার, আপনি অবশ্যই জিজ্ঞেস করতে পারেন যে কি হয়েছিল ওই সময়। হ্যাঁ, এই তো সব পুরনো কথা, প্রায় 10-12 বছর হয়ে গেছে। আপনার কি এখনো মনে নেই ঠিক কি কারণে উনি অর্ধেক ট্যুর ছেড়ে মাঝপথে দেশে ফিরে এসেছিলেন? না, আমি জানি না। আমি তো এখনো ওর সঙ্গে ভালোভাবেই দেখা করি। আমার আন্ডারে তারপরেও ও 2-3 বছর খেলেছিল। তো আমার কোনো প্রবলেম হয়নি। আজহারউদ্দিন স্যার আপনাকে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন করেছিল, আর সোনিয়া দেবী এমপি। উইচ ইজ বেটার ফিলিং ফর ইউ? আমি মনে করি ক্রিকেট আমি যেটা খেলতাম, ওটা আমি নিজের পরিশ্রমে খেলেছি, একদম মন প্রাণ দিয়ে খেলেছি, আর প্রাণ দিয়ে খেলেছি, আর সবকিছু দিয়ে খেলেছি। ওটা আমার জন্য একটা আলাদা ফিলিং। আর আপনি যখন পরিশ্রম করে তার ফল পান, সেটার একটা আলাদা ফিলিং হয়। আর এখানে সোনিয়াজি আমাকে যে সুযোগ দিয়েছেন, আমায় এমপি ভোটে লড়ার সুযোগ দিয়েছেন, সেটা অন্য ধরনের ফিলিং। আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি দুজনের কাছেই কৃতজ্ঞ যে আমায় যোগ্য মনে করেছে ওরা, তাই আমি ক্যাপ্টেনও হয়েছি, আর আমি এখন এমপিও হয়েছি। বাট বেটার তো খুবই কঠিন বেটার বলা, বাট আমি মনে করি দুটোই খুবই ভালো। বাট বেটার আমি এমপি তখনই বলতে পারবো যখন আমি কারোর উপকার করতে পারবো, যদি ভালো উন্নতি করতে পারি, আর আমি আশা করি সেই কাজটা ভালোই করব। এখন ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো এমন কোন টিম রয়েছে যাকে আপনি ফেভারিট বলবেন? আমি মনে করি ইন্ডিয়ান টিম খুবই ফেভারিট, কারণ ভালো ব্যালেন্স রয়েছে, ভালো প্লেয়ার রয়েছে, আর ফর্ম রয়েছে। আর 2007-এ যে টিম খেলেছিল তার থেকে খুব বেশি পরিবর্তনও হয়নি। একই প্লেয়ার রয়েছে, 1-2 জন এদিক ওদিক হয়েছে খালি, বাট একই প্লেয়ার রয়েছে। তো আমার মনে হয়, আমি আশা করছি আমাদের টিমই জিতুক। আর টাইটেল ডিফেন্ড করা এত সহজ কাজ নয়। তবে নিজের উপর কোনো প্রেশার না নিয়ে যদি আপনি খেলেন, নিজেদের ন্যাচারাল গেমটা যদি কেউ খেলে, তো আমি মনে করি আমরা আবার কাপ জিততে পারি। বাট এখন ইংল্যান্ডে যে কন্ডিশন হবে, সেটা কিছুটা আলাদাই হবে। জানি না এখন ম্যাচ যেদিন হবে, বলতে পারবেন না আপনি, কারণ ইংল্যান্ডের ওয়েদার এতটাই আনসার্টেন থাকে। হয়তো 200 রানের জায়গায় 130, 140, 150 রানও হতে পারে। তো আমি মনে করি খেলাটা খুবই কম্পিটিটিভ হবে। চলুন, আশা করি আপনার কথা মিলে যাক আর ইন্ডিয়ান টিম আবার জিতে ফিরুক। শেষবার যারা প্রশ্ন করতে চান। স্যার, আমি আপনাকে এটা জিজ্ঞেস করব যে ধোনি আর সৌরভ গাঙ্গুলির মধ্যে আপনার কাকে বেশি ভালো ক্যাপ্টেন বলে মনে হয়?
দেখুন, দুজনেই আলাদা ধরনের একটা ক্যাপ্টেন। ধোনি এক ধরনের ক্যাপ্টেন আর সৌরভ গাঙ্গুলি এক ধরনের ক্যাপ্টেন। তো সৌরভ গাঙ্গুলি যখন ২০০০ সালে ক্যাপ্টেন ছিল, তো টিম একেবারেই আলাদা ছিল আর ক্রিকেটও একটু আলাদা ছিল। আর ধোনি যখন ক্যাপ্টেন হলো তখন ক্রিকেট আরও একটু আলাদা ধরনের হলো। তো আমি মনে করি এখানে কম্প্যারিজন কখনো কোনো প্লেয়ারকে কম্পেয়ার করার ব্যাপারে আমি ফেভার করি না আর কি। কারণ ডিফারেন্ট ইরাতে ডিফারেন্ট প্লেয়ার তৈরি হয় আর ডিফারেন্ট কন্ডিশন থাকে। তো আমার মনে হয় দুজনেই নিজের জায়গায় খুবই ভালো এবং ধোনি এখনও এগিয়ে যাবে। আর আমার মনে হয় আরও ৩-৪ বছর পর জানা যাবে ও কতটা ভালো ক্যাপ্টেন। এখন আপনি এমন জায়গায় এসে গেছেন, মানে সংসদে, যেখানে রাজনীতিকে খেলা বানিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম জায়গা তো আপনি শীর্ষে উঠে যাবেন, আপনার কি মনে হয়? না, এখানে তো আমি ভালো রাজনীতি করতে এসেছি। আপনি কখনো এমন ভাববেন না যে একটা টিমে যদি একজন খেলোয়াড় খারাপ হয় তার মানে ১০ জন খেলোয়াড়ই খারাপ হবে। আমার মনে হয় যে আমি এখানে ভালো ফল করব, কারণ যারা ইয়াংস্টার্স রয়েছে, যুব প্রজন্ম রয়েছে, আমার থেকে বেশি আছে পার্লামেন্টে। আর আমি মনে করি যুবকরা, আপনারাও অনেক ইয়াং ব্যক্তিদের ভোট দিয়েছেন আর এটা আপনারা খুব ভালো করেই জানেন যে কে ভালো আর কে খারাপ। তো আমি আপনার কাছেও এটা আশা করব যে আপনিও একজন ভালো নেতাকে বেছে নিন। এটা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ফিটনেসের ঘাটতি থাকে, যেটা আমরা পার্লামেন্টে দেখি, যেখানে মানুষের পেট, মানুষের পা দেখে বোঝা যায়। তো আপনি কি চেষ্টা করবেন যারা ফেলো এমপিরা রয়েছেন তাদের কিছু শেখাবেন? না, আমায় যদি কেউ জিজ্ঞাসা করে আমি অবশ্যই বলবো। বাট আমি একটা রিপোর্ট পেয়েছি, ওখানে একটা নতুন জিমও তৈরি হয়েছে। তো আমি আশা করছি আমিও গিয়ে দেখব। আর আমার থেকে কেউ যদি ইনপুট নিতে চায়, তো কেউ যদি জানতে চায়, তো আমি অবশ্যই ওনাকে বলবো। কারণ ওখানে অনেক সিনিয়ররাও রয়েছে। আমি একবারই কিছু বললে যদি কিছু ভুল না, ভেবে আপনি বসে, নিজের ফিটনেস দেখে ওনাদের ইন্সপায়ার করতে পারেন। ওনারা যদি ইন্সপায়ার হতে চান তো আমি অবশ্যই ইন্সপায়ার করব। আচ্ছা, আমি আপনাকে সমস্ত রকম প্রশ্ন করেছি, আপনি একেবারে খোলাখুলি উত্তর দিয়েছেন। আপকে আদালতে এখন সময় একটা ব্রেকের, আর ব্রেকের পরে যখন ফিরে আসবো আমরা শুনবো আপকে আদালতে আজকের জাজ সচ্চিদানন্দ মূর্তির ফয়সালা মোহাম্মদ আজহারউদ্দিনের মামলার। আমি যা কিছু বলেছি আমার তরফ থেকে সত্যি বলার চেষ্টা করেছি, আর আমি মনে করি আমি যা বলেছি ঠিকই বলেছি। আপকে আদালতে আজ আমরা জনগণের তরফ থেকে মোকদ্দমা চালিয়েছি মোহাম্মদ আজহারউদ্দিনের ওপর। আমরা আজহারউদ্দিনকে জিজ্ঞেস করেছি ওনার ক্রিকেটের ব্যাপারে, ওনার রাজনীতির ব্যাপারে। আজহারউদ্দিনকে জিজ্ঞেস করেছি ওনার পার্সোনাল লাইফের ব্যাপারে আর ক্রিকেটে ওনার পছন্দের ব্যাপারে। আজহারউদ্দিন ফিটনেসের টিপসও দিয়েছেন। এখন সময় হয়ে গেছে আপকে আদালতে আজকের জাজ সচ্চিদানন্দ মূর্তির রায়ের। This court has heard the allegations against Mohammad Azharuddin, আর মোহাম্মদ আজহারউদ্দিনের দ্বারা দেওয়া সেই অভিযোগের উত্তরগুলো এই কোর্ট খুব ভালোভাবেই শুনেছে। যেই কোয়েশ্চেনগুলো এই প্রসিকিউটর আর অডিয়েন্স দুপক্ষই করেছে। আর এই কোর্ট এটা স্বীকার করছে যে মোহাম্মদ আজহারউদ্দিন সেই সব অভিযোগের খুবই ভালোভাবে উত্তর দিয়েছেন। আর হি ইজ আ ইয়াং ম্যান হু ইজ স্টার্টিং পলিটিক্স, রীতিমতো পরিষ্কার ভাবমূর্তি নিয়ে। আর এই কোর্ট এই আশা রাখে যে ক্রিকেটের মতোই এই পলিটিক্সের ফিল্ডেও মোহাম্মদ আজহারউদ্দিন এক উজ্জ্বল তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর তার সাথেও এই কোর্ট এই আশা রাখে যে উনি এমপিদের কিছু ফিটনেস চর্চাও করাবেন, কারণ হি ইজ আ সিম্বল অফ আলটিমেট ফিটনেস ইন দিস কান্ট্রি। আপনি কিছু বলতে চান? আমি পাবলিক আপনাদের অনেক ধন্যবাদ দিতে চাইবো যে আমি যা কিছু বলেছি আমার তরফ থেকে সত্যি বলার চেষ্টা করেছি, আর আমি মনে করি যা বলেছি আমি ঠিকই বলেছি। এই আশা আর এই বিশ্বাস রাখছি যে মোহাম্মদ আজহারউদ্দিন যেভাবে ক্রিকেটে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন, যেভাবে উনি নতুন রেকর্ড করেছিলেন ক্রিকেটের জগতে, পার্লামেন্টেও উনি নতুন রেকর্ড বানাবেন আর কিছু নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন, যেটা আগামী প্রজন্মের জন্য একটা শিক্ষার ব্যাপার হবে। আপকে আদালতে আজকের মামলা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।